আসসালামু আলাইকুম। এই ক্লাসে আমরা পরিসংখ্যান প্রথম পত্রের তৃতীয় অধ্যায় অর্থাৎ কেন্দ্রীয় প্রবণতার এমসিকিউ এর যে টপিকগুলো আছে সেগুলো দেখব। তো চলো আমরা শুরু করি। তো আগের যে ভিডিওটা দেখলে যে প্রথম পত্রের প্রথম অধ্যায় পরিসংখ্যান চলক প্রতীক অধ্যায়টা, ওই অধ্যায়ে কিন্তু মোটামুটি তুমি যা পড়েছো সেইগুলোই বকবক করেছি, মানে নতুন তেমন কিছু কিন্তু ছিল না, এমনি একটু বুঝাইছি কেমন প্রশ্ন আসছে তাই। আর এখানে যেখান থেকে এমসিকিউ আসে সেগুলো শুধুমাত্র দেখাবো। এই ক্লাসটা দেখলে মোটামুটি এমসিকিউ কমন পেয়ে যাবা, মানে সিকিউ যেমনই হোক। ধরো তুমি এই অধ্যায়ে সিকিউ স্কিপ করলে তারপরে এমসিকিউ গুলো চলে আসবে। এখন আমি যে পয়েন্টগুলো লিখবো সেগুলো লিখলে হবে। গাণিতিক গড়, জ্যামিতিক গড়, তরঙ্গ গড় তো একটু মনে আছে তাই না? গাণিতিক গড় কি ছিল বলতো? এম দিয়ে প্রকাশ করা হতো। জ্যামিতিক গড় প্রকাশ করা হতো জিএম দিয়ে। তরঙ্গ গড় কিন্তু ছিল এইচ এম। এখন এম কেমন ছিল? তথ্য সারির প্রত্যেকটা মান আমরা যোগ করব, যোগ করে আমরা ভাগ করবো হচ্ছে ওই মোট যেই তথ্য সংখ্যার মান আছে সেগুলো দিয়ে। যদি শ্রেণীকৃত হয় তাহলে সামেশন এফ আই এক্স আই বাই এন হইতো। জ্যামিতিক গড়ে কি ছিল? জ্যামিতিক গড়ে ছিল হচ্ছে ওই তথ্য সারির প্রত্যেকটা মান আমরা গুণ করব, মানে প্রোডাক্ট এক্স আই করবো। তারপরে পুরোটার ওই তততম মূল করব, যদি এন সংখ্যক থাকে তাহলে এন সংখ্যক মূল, বা এটাকে এন রুট ওভার ওই প্রোডাক্ট এক্স আই লেখা যায়। মানে কি, যদি আমার কাছে 5টা মান থাকে তাহলে x1 x2 x3 x4 x5 এগুলো থাকে, তাহলে এটা হবে x1 x2 x3 x4 x5, মানে 5টা গুণ করে দিলাম। তারপরে সেটার পঞ্চম মূল মানে পাওয়ার 1/5, অথবা 5 রুট অফ দেওয়া যায়, মানে 5th রুট অফ অত দেওয়া যায়। তো আশা করি এগুলো মনে আছে। আর তরঙ্গ গড় কি ছিল? তরঙ্গ গড়ের ইংলিশ কিন্তু আরেকটা ছিল উল্টন গড়। এটাও এমসিকিউতে আসে। তরঙ্গ গড়ের ওই অপর নাম কি? উল্টন গড়। তরঙ্গ গড় কি ছিল? তো তথ্য সারির একটা মান ধরে xi, এই মানকে আমি আগে উল্টাবো, উল্টানোর পরে তারপর গড় করব, মানে এটার সামেশন করে ভাগ করবো n, এই গড়ের আবার উল্টো করে দেবো, মানে এটার আবার যদি উল্টো করে দিই তাহলে n বাই সামেশন 1/xi। মানে প্রথমে ছিল xi কে উল্টালাম 1/xi, সেটার গড় করলাম, সেই গড়কে আবার উল্টে ফেললাম, তাহলে সেটা হচ্ছে তরঙ্গ গড়। এই যে এই জিনিসগুলো এখন কিছু কিছু জিনিস তো মাথায় রাখতে পারে এমসিকিউর জন্য। এই যে গাণিতিক গড়, এটা হচ্ছে আদর্শ, মানে এই মানটা হচ্ছে আদর্শ মান, মানে এটা হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট মান, মানে এটা হচ্ছে সবচেয়ে ভালো মান। মানে কোন একটা কেন্দ্রীয় প্রবণতার মধ্যে প্রশ্ন করতে পারে কোন কেন্দ্রীয় প্রবণতার মানটা সবচেয়ে ভালো, সেটা হচ্ছে ওই এই জিনিসটা, মানে গাণিতিক গড় আমরা যে গড় করি। আর জ্যামিতিক গড় সেটা মোটামুটি অনুপাত, তারপরে হার, এই জিনিসগুলো নির্ণয় ব্যবহার করা হয়। যেহেতু জ্যামিতিক গড় হচ্ছে একটা ওই গুণ আকারের জিনিস, তাহলে অনুপাত একটা গুণ ভাগ আকারের জিনিস, হার এটা একটা গুণ ভাগ আকারের জিনিস না? যদি একটা হার বের করতে হলে তো গুণ ভাগটা করতে হয়। সে কারণে জ্যামিতিক গড় হচ্ছে অনুপাত, হার এগুলো বের করার জন্য। আর জ্যামিতিক গড় কোথায় ভালো হয়? যেখানে গুণোত্তর ধারা তুমি দেখতে পারবে, সেখানে জ্যামিতিক গড় করা বেশি প্রযোজ্য। যেমন ধরো 2 2, তারপরে 4, তারপরে 8, তারপরে 16, তারপর 32, তারপর 64, তারপরে 128। তথ্য সারির মানগুলো ধরে এইভাবে আছে। এখন প্রশ্নে বলবে যে এই মানের জন্য কোন গড় বেশি ভালো হবে। এখন তুমি দেখছো এটা হচ্ছে গুণোত্তর ধারা, 2 দিয়ে গুণ হচ্ছে, 2 দিয়ে গুণ হচ্ছে, যেহেতু গুণোত্তর ধারা তাই এখানে জ্যামিতিক গড় হবে। তাহলে আমি লিখে দিই যে গুণোত্তর ধারায় জ্যামিতিক গড় ব্যবহার করা হয়। গুণোত্তর ধারা, গুণোত্তর ধারা, গুণোত্তর ধারায় জ্যামিতিক গড় ব্যবহার করা হয়। আর তরঙ্গ গড় কখন? তরঙ্গ গড়ে গড় বেগ, তারপরে গড় মূল্য আর গড় সময়, এই জিনিসগুলো বের করার জন্য তরঙ্গ গড় ব্যবহার করা হয়। আশা করি মোটামুটি ঠিকঠাক আছে। এবার আমরা সামনে আগাই। এখন প্রথমে যে জিনিসটা মাথায় রাখবো যেটা হচ্ছে এম ইন্টু এইচ এম ইকুয়ালস টু জি এম স্কোয়ার। এটার প্রমাণ D10 এর ভিতর আছে, এমসিকিউর জন্য এটা মনে রাখতে হয়। তোমার ধরো গাণিতিক গড় দেয়া, আর এই দুটার মধ্যে যে কোনো একটা দিয়ে, মানে এই তিনটার মধ্যে যে কোনো দুইটা দিয়ে তুমি আরেকটা বের করতে পারবে। এটা তোমার খুব ভালো মতো মাথায় রাখতে হবে। মানে এম গুণ এইচ এম সমান জি এম স্কোয়ার, এখানে যে কোনো দুইটা দিয়ে দেবে, একটা বের করতে হবে। এই এমসিকিউ কিন্তু চলে আসবে, তুমি দেখবা। মোটামুটি এগুলো যদি মাথায় রাখো তাহলে হয়ে যাবে। তারপরে হচ্ছে আর কি দেয়া যায়, যেমন ওই আরেকটা জিনিস দেখানো যায় যে যদি তথ্যের প্রত্যেকটা মান মান সেম হয়, মানে প্রত্যেকটা তথ্যের যতগুলো মান আছে সবগুলো যদি সমান হয়, এই যে সবগুলো সমান হয়, তাহলে তার সবগুলো গড়ই সমান হবে। এম, এইচ এম আর জি এম সব সমান হবে। এম ইকুয়ালস টু জি এম ইকুয়ালস টু এইচ এম। বুঝতে পারছো? আর ধরো তুমি দুটো অসমান মান নিলে, ধরো এ আর বি, এগুলো অসমান, অসমান আর কোনোটা শূন্য না। হ্যাঁ, অশূন্য অসমান, এ কমা বি, এ দুইটা অসমান 0। হ্যাঁ, আর এ আর বি সমান না। যদি অসমান নাও তাহলে এমন হবে এ এম গ্রেটার দেন ইকুয়াল জি এম গ্রেটার দেন ইকুয়াল এইচ এম।
মানে এটা যেহেতু সর্বোৎকৃষ্ট, তারপরে জিএম আসে, তারপরে এসএম আসে, সে কারণে এভাবে মনে রাখতে পারো গ্রেটার দেন ইকুয়াল জিএম, গ্রেটার দেন ইকুয়াল এসএম। যদি অসমান হয়, যদি সমান হয়ে যায় প্রত্যেকটা মান, তাহলে ওই এই জিনিসও সমানই হবে, মানে ওই গাণিতিক গড়, জ্যামিতিক গড়, তরঙ্গ গড়, এগুলো মোটামুটি মনে রাখলে হয়ে যাচ্ছে। আর দেখে আর কি কি মনে রাখা যায়। আচ্ছা, আর একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখা যায়, যেটা হচ্ছে এই যে যদি তথ্য সারির ধরো কোন একটা তথ্য সারি আছে, এই যে মানগুলো তথ্য সারির অনেকগুলো মান দেখাচ্ছি আমি, এই তথ্য সারির মানগুলো কোন একটা যদি জিরো হয়ে যায়, বুঝতে পারছো, যদি জিরো হয়ে যায় তাহলে একটা সমস্যা হয়। তাহলে জিএম এর ক্ষেত্রে আমার তথ্য সারির প্রত্যেকটা মান গুণ করে তারপরে তার ওই এনতম মূল করতে হয়। এখন প্রত্যেকটা যদি আমি গুণ করি, তার মধ্যে যদি একটা জিরো থাকে, তাহলে জিরোর সাথে গুণ হয়ে পুরোটুকু জিরোই হয়ে যায় না, জিএম এর মান পাওয়া যায় না। আবার এইচএম এর ক্ষেত্রে একটা ঝামেলা হয়, এইচএম এর ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে তথ্য সারির মানগুলোকে আগে উল্টে নিতে হয়, মানে গুণাত্মক বিপরীত যাকে বলে, 1/, তত করে নিয়ে তারপরে তাদের গড় করতে হয়, তারপর পুরোটাকে আবার উল্টাতে হয়। এখন জিরো যদি কোনো মান হয়, তাহলে সেটা যদি আমি উল্টে ফেলি 1/0, সেটা ইনফিনিটি হয়ে যায় না? তার মানে এই যে তরঙ্গ গড়, সেটা কিন্তু ইনফিনিটি হয়ে যায়। মানে এগুলো মনে রাখা লাগবে না যে মান আসলে কত হয়, তুমি শুধু দেখো যে যদি জিরো হয়ে যায় তাহলে জ্যামিতিক গড়, তরঙ্গ গড়, এগুলো আর বের করা যায় না। গাণিতিক গড় কিন্তু বের করা যায়। ধরো কোন একটা মান জিরো, আর বাকিগুলো ধরো 1 2 3, তাহলে এগুলো যোগ করলাম, যোগ করে এই পদ সংখ্যা দিয়ে ভাগ করলাম, তাহলে কিন্তু গাণিতিক গড় হয়ে গেল। যে জ্যামিতিক গড় আর তরঙ্গ গড় এগুলো হলো না, বুঝতে পারছো? আর যদি তথ্য সারির কোন একটা মান নেগেটিভ হয়ে যায়, ধরো কোন একটা মান নেগেটিভ, হ্যাঁ, যদি কোন একটা মান নেগেটিভ হয়, ধরো নেগেটিভ হয়ে গেল, নেগেটিভ হলে তখন আবার আরেকটা ঝামেলা হয়, তখন আবার জ্যামিতিক গড় বের করার সমস্যা হতে পারে। কখন সমস্যা হয়? যখন আমার পদ সংখ্যা জোড় হয় তখন সমস্যা। কেমনে হয়? ধরো রুট রুট -1, এটা দেখবে ইরর আসবে। ধরো তুমি যদি লেখো 4√-1, এটা দেখবে ইরর আসে। √-1 মানে হচ্ছে 2 রুট, এই 2টাকে লেখা হয় না বলে আমরা শুধু রুট লিখি। যদি আমরা লিখি 6√-1, এটাও ইরর আসবে। যদি 8√-1, এটাও ইরর আসবে। মানে ওই কোনো কিছুরই পাওয়ার জোর দিয়ে তো আমরা নেগেটিভ কিছু পাই না। এগুলো মনে রাখা লাগবে না। মনে রাখা যে যদি পদ সংখ্যা জোড় হয় আর তার মধ্যে কোনো একটা নেগেটিভ চলে আসে, মনে রাখা লাগবে না, এটা বাদ দাও। এটা আমি প্রশ্ন একটাও দেখিনি, ও কারণে প্রেশার দিয়ে লাভ নেই। আচ্ছা, আর তোমার যদি বলে কখনো যে কোনো একটা নেগেটিভ হলে নির্ণয় করা যাবে কিনা, তুমি তাহলে একটু সূত্রে ফেলে দেখবা মানটা, তাহলে বুঝতে পারবা। তো তুমি জিরোটাই মনে রাখো, তাহলেই হবে। আচ্ছা, আর একটা জিনিস আমরা দেখতে পারি, যেটা হচ্ছে ধরো কোন একটা তথ্য সারির, ধরো তোমার ওই এএম এর মান দেওয়া আছে আর জিএম এর মান দেওয়া আছে। তখন বলছে কোনো তথ্য সারির না, আমি একটু অন্য স্লাইডে নিয়ে দেখাই। ধরো দুইটা সংখ্যা এ আর বি, দুইটা সংখ্যা কিন্তু দুইটার বেশি হলে আবার বের করা ঝামেলা হয়। দুইটা সংখ্যা দেওয়া থাকবে এমসিকিউতে। এটা আসলে রিটেন প্রশ্ন, দেখবা রিটেনে হয়, এটা তুমি করেছো কখনো না কখনো, এটা এমসিকিউতে আসে। ধরো এই দুটো সংখ্যার এম দেওয়া আছে আর জিএম দেওয়া আছে, মানে এম আর জিএম দিয়ে বলছে যে এই দুটো সংখ্যা বের করে দাও। ধরো এম বলে দিয়েছে, ধরো কত বলবো, ধরো 5 বলে দিয়েছে, আর জিএম বলে দিয়েছে ধরো কত হতে পারে, 24√24। আচ্ছা, এই মানটা বলে দিয়েছে। এখন তুমি ওই এ আর বি এর মান কেমনে বের করবা? এখন এম এর সূত্র ফেলবা। এম মানে কি? দুইটা সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ, মানে a+b/2 = 5। এখান থেকে তুমি a+b পেয়ে যাবা। a+b আছে 10। আর জিএম এর সূত্র কি? দুটো গুণ করে তার তততম মূল করবে। যেহেতু দুইটা পদ, তাহলে দ্বিতীয় মূল, মানে তার দ্বিতীয় মূল মানে কি? রুট শুধু, তাহলে রুট ab, এটা হচ্ছে 24, বা ab এর পাওয়ার হাফ, একই জিনিস, √24। অতএব ab সমান তুমি পেয়ে গেলে 24। এখন a+b আর ab থেকে তুমি একটা মান বের করতে পারবে, যেটা হচ্ছে a-b হোল স্কয়ার সমান a+b হোল স্কয়ার মাইনাস 4ab। এটা কিন্তু 6 7 এর সূত্র। মানে a+b হোল স্কয়ার কত? 10 এর স্কয়ার মাইনাস 4 গুণ 24, 10 স্কয়ার হচ্ছে 100 মাইনাস 24 96, মানে এটা হচ্ছে 4। তাহলে a মাইনাস b হচ্ছে কত? √4 মানে 2। এদের বেরিয়ে গেল। তাহলে a+b জানো, a মাইনাস b জানো, এই দুটো সমীকরণ যোগ করো, তাহলে তুমি পাবা 2a সমান 12। অতএব a সমান 6 পেয়ে যাবে। a সমান 6 পেলে b সমান 4 হবে, বুঝতে পারছো? দুটো যোগ করে যেহেতু 10 হয়, এইভাবে হয়। আর এমসিকিউতে আসলে একটা সুন্দর ট্রিক খাটাতে পারবা। ধরো তোমার কাছে এম আর জিএম আছে, এম তোমার কাছে আছে হচ্ছে 5, এখান থেকে তো তুমি বের করলে যে a+b সমান হচ্ছে 10, আর জিএম তোমার কাছে আছে হচ্ছে √24, এখান থেকে তুমি বের করেছো যে ab সমান হচ্ছে 24। এবার তুমি অপশনে টেস্ট করে দেখবা যে অপশনে তো দুইটা করে সংখ্যা থাকবে। তোমার অপশনে তো যেমন ধরো ক নম্বরে দেওয়া আছে 4,6, খ নম্বরে দেওয়া আছে 5,5, গ নম্বরে ধরো তোমার দেওয়া আছে 7,3, আর ঘ নম্বরে ধরো দেওয়া আছে 8,2। এখন দেখবো যে কোনগুলো দিয়ে এই দুইটা শর্ত মানে। এখন দেখো 4 আর, আচ্ছা এটা বাদ দিয়ে ধরো এটা দেখায় 8 আর 2 যোগ করে দেখো 10 হয়। প্রথম শর্ত মাইনাসে কিন্তু 8 2 × 16, এখানে তো দেখা যাচ্ছে গুণ করে 24 হবে, মানে
এটা মিললো না। 7 আর 3 যোগ করে 10 আছে, ঠিক আছে, কিন্তু 3 7 21 মিললো না। 5 আর 5 যোগ করে 10 আছে, ঠিক আছে, কিন্তু 5 5 25 মিললো না। 4 আর 6 যোগ করে 10 আছে, আর 4 6 24 মিলে গিয়েছে। এভাবে করতে পারো। মানে রিটেন প্রসেস এত বড় করে করার দরকার নেই। তুমি যদি দুইটার সমীকরণ পেয়ে যাও তখন তুমি অপশন টেস্ট করে বুঝতে পারবে যে আসলে জিনিস কেমন। অথবা তুমি অপশনগুলো থেকেই গাণিতিক গড় বের করতে পারো, তারপর জ্যামিতিক গড় বের করতে পারো, তাও মিলাতে পারো, সমস্যা নেই। মানে তোমার সমীকরণ বের না করে তুমি একবার অপশনের মানগুলো নিয়ে গাণিতিক গড় জ্যামিতিক গড় বের করে দেখলে তাও হবে, সমস্যা নেই। এখন গাণিতিক গড় জ্যামিতিক গড়ই দেওয়া থাকবে এমন কোনো কথা নেই। তোমার এম আর এইচ এম দেওয়া থাকতে পারে, এইচ এম আর জি এম দেওয়া থাকতে পারে। এখন এইচ এম যেহেতু উল্টো মানটান নিয়ে কাজ করে, মান উল্টো করে, তার ওই গড় করে, তারপর সেই গড় মান আবার উল্টো করে ফেলে, সেই কারণে একটু ঝামেলা হয়। সে কারণে তুমি চেষ্টা করবা যদি তোমার ওই এ এম আর জি এম এটা দিয়ে বের করা বেশি সহজ। এ এম থেকে তুমি এ প্লাস বির মান পাবা, জি এম থেকে এ বির মান পাবা। রিটেনে হলে তো তুমি তারপর এ মাইনাস বির মান বের করে তারপর এই দুটো সমীকরণ থেকে এ আর বি পাবা। আর এমসিকিউতে হলে অপশন টেস্ট করতে পারবা, সমস্যা নেই। কিন্তু যদি তোমার কখনো দেখো যে এইচ এম এর মান দেওয়া আছে, মানে এ এম আর জি এম এর মধ্যে যে কোনো একটা, আর তার সাথে ধরো এইচ এম এর মান দেওয়া আছে, তখন তুমি কি করবা? এ এম ইন্টু এইচ এম সমান জি এম স্কোয়ার, এই সূত্র দিয়ে তুমি অন্য আরেকটা বের করে নিবা। কারণ কি, তুমি এইচ এম জানো আর এই দুটোর মধ্যে যে কোনো একটা জানো। ধরো তুমি এ এম জানো, তাহলে এ এম আর এইচ এম নিয়ে তো তোমার কাজ করা একটু কঠিন, সে কারণে তুমি এই সূত্র দিয়ে জি এমটা বের করে নিবা আগে, তাহলে তুমি এ এম আর জি এম পেয়ে গেলে এবার কাজ করবা। অথবা ধরো তোমার কাছে দিয়ে আছে এই এইচ এম দিয়ে আছে, তার সাথে ধরো জি এম দিয়ে আছে, এই দুটো নিয়ে তো কাজ করা একটু ঝামেলা, সে কারণে তুমি এই সূত্র দিয়ে এমটা বের করে নিবা, এবার এ এম আর জি এম নিয়ে কাজ করবা, তাহলে সহজ হবে। মানে তোমার দুইটা সংখ্যার দুই ধরনের গড় দেওয়া থাকবে। এই যে এম জি এম এইচ এম, এই তিনটার মধ্যে যে কোনো দুই ধরনের গড় দেওয়া থাকবে, আর বলবো সংখ্যা দুটো বের করো। সংখ্যা দুটো বের করার জন্য সবসময় তুমি এ এম আর জি এম পাওয়ারই চেষ্টা করবে। যদি দেওয়া থাকে আলহামদুলিল্লাহ, আর যদি দেওয়া না থাকে তাহলে এ এম গুণ এইচ এম সমান জি এম স্কয়ার, ওই সূত্র দিয়ে বের করে নিবা। এ এম আর জি এম এই দুইটা দিয়ে কাজ করলে ভালো হবে। তাহলে তুমি এ প্লাস বির একটা সমীকরণ পাবা, কিছু একটা এ বি সমান কিছু একটা পাবা। তুমি অপশন টেস্ট করতে পারো, তুমি ম্যাথ করে দেখতে পারো, যে কোনো ভাবে করতে পারো, সমস্যা নেই। আশা করি এই টাইপটা বোঝা গিয়েছে। তো চলো সামনে গাই। এবার আমরা একটা জিনিস দেখতে পারি যে প্রথমে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল, সেটা সূত্র অবশ্যই তুমি জানো, এসএন লিখতে পারি, অথবা এমনি নরমালি লিখি যে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল, এসএন ই লিখছি। n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল কি হবে? n ইন্টু n প্লাস 1/2, কোনো ডাউট নাই এটাই। আর প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড় কি হবে? am। এটা কি হবে তাহলে? এটা হবে এই যে পুরো যোগফলটা, এটা মানে তো সামেশন xi, তাই না? এটা মানে সামেশন xi লিখতে পারবো না? n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল মানে কি? আমার তথ্যের প্রত্যেকটা মানের যোগফল ডিভাইডেড বাই পদ সংখ্যা মানে n। সামেশন xi এর জায়গায় কি লিখতে পারবো? n ইন্টু n প্লাস 1/2, আর নিচে ভাগ যাবে n দিয়ে। এখন এই n আর এইটু গুণই হয়ে যায়, n ইন্টু n প্লাস 1/2n হয়ে যায়, n কাটা যায়, মানে n প্লাস 1/2। মানে একবারে মনে করবা প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি যেহেতু n ইন্টু n প্লাস 1/2, আর গড় যেহেতু তার ভাগ করা লাগবে পদ সংখ্যারই, মানে ওই n আর n কাটা যায়, n প্লাস 1/2 থাকে, মানে am ইকুয়ালস টু am 1 থেকে n পর্যন্ত ইকুয়ালস টু হবে n প্লাস 1/2। মানে n ইন্টু n প্লাস 1/2 থাকে, পদ সংখ্যা দিয়ে ভাগ করার কারণে ওইটা কাটা যায়, মানে এই জিনিস থাকে। আশা করি মাথায় থাকবে। আর এই জিনিসও মনে রাখো যে ওই প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড়ও যা মধ্যমাও সে একই, মধ্যমাও হবে n প্লাস 1/2। কারণ এটার প্রমাণ আছে, এই জিনিস রিটেনে লাগে, তোমার এখানে লাগবে না। শুধু মধ্যমা মানে কি? মধ্যক, এটা মনে রাখো, তাহলে তোমার কাজে লাগবে। তোমার প্রশ্নে বলতে পারে প্রথমে 100টি স্বাভাবিক সংখ্যার মধ্যক কত? 100 যোগ 1/2 কত হয়? 50.5। প্রথম 99টি স্বাভাবিক সংখ্যার যোগফল কত? তাহলে কত হবে? 99 যোগ 1/2, যোগফল না, ওই কি গড়, তাহলে এটা হবে 50। যদি যোগফল বলে তাহলে কিন্তু এই সূত্র, মাঝে মাঝে গড় আর মধ্যক করে করে আমরা ভুল করে এই সূত্র বসিয়ে ফেলি, কিন্তু মূল সূত্র তো এটা, n ইন্টু n প্লাস 1/2। আশা করি তাহলে এটা পারা যাবে। এবার আমরা একটু কিছু ফ্যাক্ট চেক করে ফেলি। ফ্যাক্ট চেক মানে আমরা কিছু তথ্য জেনে ফেলি। একটা হচ্ছে তথ্য সারির প্রত্যেকটা মান থেকে তুমি যদি ওই তথ্য সারির গড় বিয়োগ করো, অথবা গড় থেকে যদি ওই তথ্য সারির মান বিয়োগ করো, একই কথা, আর সেটার যদি যোগফল বের করো সামেশন, তাহলে এটা আসে 0। এখন এটা কেন আসে? এটা একটা প্রমাণও আছে, আমি একটু দেখিয়ে দিই দ্রুত। এটা হচ্ছে সামেশন xi মাইনাস সামেশন x বার। সামেশন xi সমান কি লেখা যায়? দেখো, x বার সমান লেখা যায় সামেশন xi বাই n। অতএব সামেশন xi সমান কি লেখা যায়? n x বার। তাহলে এটা হবে সামেশন xi সমান লেখা যাবে n x বার। আর এখানে সামেশন x বার কিন্তু একটা ধ্রুবক, এটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, এটা যোগ হতে থাকবে কয়বার? n বারই তো যোগ হবে, তাহলে n x বার ইকুয়ালস টু 0। এভাবে প্রমাণটা হয়। তুমি কেমনে মনে রাখবা? ধরো তো ওই 3 জন বন্ধুর কাছে টাকা আছে, ধরো একজনের কাছে আছে
ওই ধরো 10 টাকা একজনের কাছে, 20 টাকা একজনের কাছে ধরো আছে 30 টাকা। এখন কি করলো, ওই গড় করা মানে কি, গড় করা মানে সবার কাছে সমান সমান, তাই না? এদের কাছে গড়ে কয়টা কাছে বলো তো? এদের কাছে গড়ে আছে 10 যোগ 20 যোগ 30 বাই 2, তাহলে কত হয়? 30 50 60 বাই 2, 60 বাই 3, সরি, তাহলে 20 টাকা করে আছে। এখন 20 টাকা এরা এমন ভাবে বন্টন করে নিল যাতে সবার কাছে 20 টাকা করে থাকে, বুঝলে? এরা কিন্তু বাইরে থেকে কোনো টাকা আনেনি, বাইরে কোনো টাকা ফেলেনি, মানে এরা নিজেদের মধ্যে কিছু টাকা বন্টন করে ওটা সবার কাছে 20 টাকা বানিয়ে ফেলে। তার মানে তো গড় করা না, এটা মানে তো গড় করা। গড় মানে কি সবার কাছে সমান সমান থেকে যাবে, তাই। এখন যদি প্রথম ক্ষেত্রে সবার ওই যোগ করি, মানে সবার টাকা যোগ করি, তাহলে 60 টাকা আসে। দ্বিতীয় ক্ষেত্রে সবার টাকা যোগ করলে 60 টাকায় আসে না, মানে তত্ত্বশের প্রত্যেকটা মানে সমষ্টি, আর সেগুলোর গড় করার পরে সমষ্টি তো একই, কারণ গড় কেমনে করে, নিজেদের মধ্যে বিনিময় করে সবার মধ্যে সমানভাবে ভাগ করে ফেলে, সেটাই তো গড়। গড় করা মানে কি সবার সমান করে ফেলা। এখন গড় করার পরে যদি যোগ করি তাও 60, গড় করার আগেও 60, তাহলে ওই এই যে এই জিনিসটা কি বোঝায়, এই জিনিসটা তুমি সামেশন দুইজনকে আলাদা করে দিয়ে দাও, এই অংশটা বোঝাই হচ্ছে তত্ত্বশের প্রত্যেকটা মানে যোগফল, আর এই অংশ বোঝাই হচ্ছে সবার ওই সবাই নিজেদের মধ্যে বন্টন করে যে গড় মান পেয়েছে সেটার যোগফল। সে আলটিমেটলি তো যোগফল তো সে একই হয়, সে কারণে মানে সেম সেম হয় না, সে কারণে এই দুটো কাটাকাটি 0 হয়। তাহলে কেমনে মনে রাখবা? এটা মনে রাখা কত কঠিন না, যে তত্ত্বশের প্রত্যেকটা মানের সাথে তুমি গড় বিয়োগ করবে, মান থেকে বিয়োগ করে তুমি ওই যে অ্যান্সারটা পাবে সেটা 0, অথবা এর উল্টোটাও সঠিক, গড় থেকে তুমি তত্ত্বশের প্রত্যেকটা মান বিয়োগ করতে পারো, তাও সেটা 0। কারণ কি, কারণ যদি উল্টো করো তাহলে -0 আসার কথা, -0 তো সে একই, মানে -0 মানে তো সে 0ই, সে কারণে এটা মনে রাখতে হবে। এটা আমি একটু কালার করে দিই, এটাও কালার করে দিই। কালার করে তো লাভ নেই আসলে, তুমি তো মোটামুটি দেখে মনে রাখবা। এখন আর একটা জিনিস আছে যেটা হচ্ছে সামেশন xi মাইনাস x বার হোল স্কয়ার। এই জিনিসটা একটু দেখে চিনা লাগে, তাই না? এটাকে যদি n দিয়ে ভাগ করে দিই তখন ভেদাঙ্ক হয়ে যায়, তো সেটা আমাদের ব্যাপার না। এই জিনিসটা আসলে কি বোঝায়, এই জিনিসটা একটা ভালো জিনিস বোঝায়। ভালো জিনিসটা কি শুনবা? এখন তত্ত্বশের প্রত্যেকটা মান থেকে তুমি যখন গড় বিয়োগ করছিলে তখন কিন্তু একটা কাজ হচ্ছিল, ধরো 1 2 3 4 5, এই যে তত্ত্বসারি, এই তত্ত্বসারির গড় কত বলো তো? তুমি গড় বের করে দেখো 3 পাবা, এগুলো যোগ করো, 3 আর 3 6 আছে 10 15, 15 ভাগ 5 3। এখন তুমি যদি প্রত্যেকটা মান থেকে 3 বিয়োগ করো, হ্যাঁ প্রত্যেকটা মান থেকে তুমি যদি 3 বিয়োগ করো তাহলে দেখো কত হয়। এখান থেকে 3 বিয়োগ করলে -2, এখান থেকে -1, এখান থেকে 0, এখান থেকে 1, এখান থেকে 2, সবগুলো যোগ করো, দেখো 0 হয়। এই -2 কাটা 1 1 কাটা 0, তাহলে দেখো এই জিনিসটা মানলো। কারণ এই জিনিসটা মানলে একটা জিনিস অবজার্ভ করার বিষয় আছে, যে এই যে বিয়োগফলটা মানে প্রত্যেকটা মান থেকে আমি যে গড় বিয়োগ করছি, বিয়োগফল কিন্তু নেগেটিভ আসতে পারে, পজিটিভ আসতে পারে, 0 আসতে পারে, বুঝতে পারছো? মানে এই যে বিয়োগফল তো নেগেটিভ পজিটিভ অনেক, সে তো শেষমেশ যোগফল 0 হচ্ছে, তাই না? কিন্তু যখন আমি স্কয়ার করছি তখন তো আমার কোনো নেগেটিভ নেই, যখন আমি স্কয়ার করবো, মানে এই যে বিয়োগ করে স্কয়ার করলাম, বিয়োগ করে স্কয়ার করলাম, বিয়োগ করে স্কয়ার করলাম, বিয়োগ করে স্কয়ার করলাম, বিয়োগ করে স্কয়ার, তাহলে এটা স্কয়ার করলে কত হয়ে যাবে? 4, এটা স্কয়ার করলে হয়ে যাবে 1, এটা স্কয়ার করলে 0ই থাকবে, এটা 1, এটা 4। তার মানে দেখো আমার যেগুলো নেগেটিভ হওয়ার সম্ভাবনা ছিল সেগুলো কিন্তু আর নেগেটিভ নেই। এবার নেগেটিভ যদি না থাকে তাহলে কাটাকাটি তো যাবে না, তার মানে 0 হবে না কিন্তু। মানে যখন আমি স্কয়ার করে দিচ্ছি তখন তো আমার কোনো নেগেটিভ সংখ্যা আসছেই না, যেহেতু নেগেটিভ সংখ্যা আসছে না তাহলে তো এটা ওই 0 হবে না বলছি, সরি, হ্যাঁ যোগ করে 0 হবে না। কিন্তু প্রত্যেকটা মান যেহেতু 0 অথবা পজিটিভ, মানে বিভিন্ন রকম মান না, সবগুলোতে যেহেতু পজিটিভ, তো এটা অবশ্যই 0 থেকে বড় হবে। 0 থেকে বড় হলেও এটার বিশেষত্ব আসলে কি, দেখো তোমার খালি এই জিনিসটুকু একটু বোঝা লাগবে, যে এখানে যে পার্থক্যটা ছিল সেখানে নেগেটিভ পজিটিভ সবই ছিল, সব মিলে 0 হয়েছে। তো এখানে যেহেতু স্কয়ার করেছো সেখানে কোনো নেগেটিভ তো থাকতে পারবে না, তাহলে এটা কি মনে রাখবো, যে এই যে আমি এই কাজটা করলাম সেটার মান হবে সর্বনিম্ন। সর্বনিম্ন কেমনে বুঝবো? এখন তুমি যদি ওই প্রত্যেকটা মান থেকে তুমি যদি গড় বিয়োগ করে তার স্কয়ারের সমষ্টি নির্ণয় করো তাহলে সেটা সর্বনিম্ন। কিন্তু যদি তুমি গড় বাদে অন্য কোনো কিছু নিতে, যেমন ধরো যে কোনো একটা সংখ্যা যেটা গড় না, অন্য কোনো একটা সংখ্যা নিতে, সেটার মান এটার থেকে বেশি আসতো। মানে আমি যদি একটু গাণিতিক ভাবে দেখাই তাহলে বুঝবা, যে ধরো কোন একটা তত্ত্বশের প্রত্যেকটা মান থেকে তুমি গড় বিয়োগ করে তার স্কয়ারের সমষ্টি বের করেছো, এই যেভাবে স্কয়ারের সমষ্টি বের করেছো, সেটার মান সর্বনিম্ন হবে। কেমনে বুঝবা সেটা? তুমি যদি গড় বাদে অন্য কোনো সংখ্যা নিয়ে কাজ করো, মানে প্রত্যেকটা মান থেকে অন্য কোনো একটা সংখ্যা বিয়োগ করো, মানে গড় না, অন্য কোনো একটা সংখ্যা বিয়োগ করে তার স্কয়ারের সমষ্টি বের করো, সেটার মান অবশ্যই এই গড় আলা মানেরটার থেকে বেশি হবে। এটা হচ্ছে জিনিস। এটা এমসিকিউতে মাঝে মাঝে কাজে লাগে, সে কারণে আমি দেখিয়ে দিলাম জিনিসটা। মানে কি হবে, যে তত্ত্বশের প্রত্যেকটা মান থেকে ওই
কি বলে গড় বিয়োগ করলে তার যদি স্কোয়ার করি আর তার সমষ্টি বের করি, মানে ততসের প্রত্যেকটা মান থেকে গড়ের ব্যবধানের বর্গের সমষ্টি সর্বনিম্ন, এখানে এটাকে বলবো সর্বনিম্ন। আর এটা তো কোনো বর্গ টর্গ করিনি নর্মালি, এটা ছিল 0, বুঝতে পারলে? এখন ততসের প্রত্যেকটা মান থেকে যদি গড় বাদ দেওয়া হয় তাহলে এটাকে আবার বলা হয় গড় হতে বিচ্যুতি। গড় হতে বিচ্যুতি মানে বিচ্যুতি মানে কি, গড় থেকে কতটুকু এদিক ওদিক আছে, মানে গড় থেকে কতটুকু সরে আছে, মানে পার্থক্য করা মানে কি, ধরো ঢাকা আর ধরো ঝিনাইদহ, ধরো দূরত্ব ধরো 500 কিলোমিটার। হ্যাঁ, এখন তাহলে ঢাকা থেকে ঝিনাইদহের বিচ্যুতি 500, মানে কতটুকু দূরে আছে সেটা হচ্ছে বিচ্যুতি। তাহলে গড় হতে প্রত্যেকটা তথ্যর মানের বিচ্যুতি, এটা গড় হতে বিচ্যুতি। তাহলে গড় হতে বিচ্যুতির সমষ্টি কত? এটুকু গড় হতে বিচ্যুতি না, গড় হতে বিচ্যুতির সমষ্টি কত? 0। আর গড় হতে বিচ্যুতির বর্গের সমষ্টি, এটুকু তো গড় হতে বিচ্যুতি, এটুকু বিচ্যুতি, তার বর্গের সমষ্টি হচ্ছে সর্বনিম্ন। কারণ কি, তুমি যদি গড় বাদে অন্য কোনো মান নিতে তার স্কোয়ারের সমষ্টি বের করতে, সেটা অবশ্যই এই গড়ের থেকে বেশি হতো। এটুকু মাথায় নিলে হবে। এখন প্রশ্ন কেমন আসতে পারে, ধরো তোমার প্রশ্নে আসলো সামেশন xi মাইনাস কিছু একটা, ধরো দিল যে c ইকুয়ালস টু 0 এবং c সমান কত, কেমনে বুঝবা? দেখো সামেশন xi মাইনাস x বার এই সমষ্টিটা 0 হয়, মানে গড় হতে বিচ্যুতির সমষ্টিগুলো 0, এটা তুমি জানো, কিন্তু এখানে যে c দিয়েছে, এখন এটা 0 কেমনে হবে? এখন গড় বাদে অন্য কিছু দিলে কিন্তু 0 হওয়ার কথা না, তার মানে সিটা অবশ্যই গড়ই হবে, মানে c ইকুয়ালস টু x বারই হবে। তোমার যদি তথ্য সারি দিয়ে দেয় 1 2 4 5 7, তাহলে c এর মান কত হবে বলো তো? c এর মান হবে এগুলোর গড়ের সমান, তাছাড়া আর কিছু না। তোমার এই দুইটা ইকুয়েশন মনে রাখতে হবে, প্রশ্ন একটু এদিক ওদিক ঘুরিয়ে দিতে পারে। তো এখানে x বার না দিয়ে এখানে ধরো কিছু একটা দিয়ে দিল, ধরো এখানে দিয়ে দিল যে d, তখন তুমি কি বুঝবে d হচ্ছে x বার, মানে d টাই আসলে গড়। তাহলে যদি বলে d এর মান বের করো, তাহলে তুমি গড় বের করবে, তাহলেই হয়ে যাবে, বুঝতে পারছো? একইভাবে তোমার যদি বলে দেয় যে ধরো এর রাশিটার কথা বলে দিল যে এটা হচ্ছে সর্বনিম্ন, অথবা এই কোয়েশন তুলে দিল, এখানে x বারের জায়গায় ধরো দিয়ে দিল হচ্ছে f, বা ধরো c দিয়ে দিল, ধরে এই যে a দিয়ে দিল, ধরে না এ তো ব্যবহার করেছি, ধরো c দিয়ে দিল। এখন তাহলে কি হবে, তাহলে তুমি বুঝে যাবে এই সিটা হচ্ছে x বার। তখন যদি ততসের মান টান দিয়ে দেয়, তখন c এর মান বের করা মানে ওই ততসের গড় বের করা। তো এটা একটু কঠিন স্লাইড, এটা একটু ভালো মতো দেখে নাও, তোমার কাছে কঠিন হবে না আশা করি। চলো আমরা সামনে যাই। এবার আমরা একটু লেগসিটের দিকে আসি। এখন আমরা যখন লেগসিটটা আঁকাই, আয়তলেখটা অনেক কিছু আঁকাই না, আমাদের ডান পাশে কি থাকে বলতো? আমাদের থাকে ডান পাশে শ্রেণীব্যাপ্তি থাকে, বা শ্রেণী ব্যবধান বা শ্রেণীর মধ্যমান, মানে যে কোনো কিছু থাকতে পারে, মানে মান সম্পর্কিত যে কোনো কিছু এই পাশে থাকে, আর উপরে থাকে হচ্ছে গণসংখ্যা। এই তো অদীপ রেখায় থাকে হচ্ছে ক্রমজয়িত গণসংখ্যা, মানে গণসংখ্যা রিলেটেড সবকিছু থাকে উপরে, আর শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণীর মান বা মধ্যমান বা উচ্চমান সেইগুলো থাকে হচ্ছে এক্স অক্ষ বরাবর। সেটা তুমি জানো, এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, আর এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। তো গণসংখ্যা রিলেটেড সবকিছু ওয়াই অক্ষ বরাবর, আর শ্রেণীর যে কোনো রকম মান, উচ্চ সীমা নিম্ন সীমা অথবা মধ্যমান, সেগুলো থাকে হচ্ছে এই বরাবর। এখন মাঝে মাঝে প্রশ্ন করে যে ওই, আচ্ছা এটা বাদ দিই, যে আমি যে আয়তলেখটা আঁকি, সেই আয়তলেখ দিয়ে কি নির্ণয় করা যায় বলতো? আয়তলেখ দিয়ে কি নির্ণয় করা যায় একটু মনে করে দেখো তো। আয়তলেখ দিয়ে এই যে এই অংশের সাথে এই অংশ, আর এই অংশের সাথে এই অংশ, মানে দেখো আয়তলেখের যে ঘরটা সর্বোচ্চ, এই যে সর্বোচ্চ ঘরটা, এই সর্বোচ্চ ঘরের যে নিম্ন সীমা, এখানে নিম্ন সীমা না, এই নিম্ন সীমার এখান থেকে শুরু করে পরবর্তী ঘরের নিম্ন সীমা পর্যন্ত, এই যে। আর আচ্ছা এটা এমনি চিত্র আকারে মনে রাখো যে এই যে এখান থেকে শুরু করে আমি পরবর্তী ঘরের শুরু পর্যন্ত, মানে এখানে শুরু থেকে পরবর্তী ঘরের শুরু, আর আগেরটা শেষ থেকে এই ঘরের শেষ পর্যন্ত এভাবে মিলালে আমরা যে বিন্দু পাওয়া যায়, সেটাকে যদি আমি এক্স অক্ষের উপর টান দিই, সেটা যে বিন্দুতে ছেদ করে সেটা কি নির্দেশ করে বলতো? সেটা প্রচুরক নির্দেশ করে। আশা করি তোমার মনে আছে জিনিসটা, প্রচুরক নির্দেশ করে। আর যখন আমরা অজীব রেখা আঁকাই, যখন আমরা অজীব রেখা আঁকাই, এগুলো কেটে দিচ্ছি, কারণ এগুলো আমি একবারে জেনারেল ভাবে বললাম। আয়তলেখার ক্ষেত্রে তো বলা যাবে না যে এটা অবিচ্ছিন্ন শ্রেণী সীমা, তো এটা ব্যাপার না। ধরো অজীব রেখা আছে আমার কাছে, অজীব রেখা কি, এখানে ক্রমজোড়িত গণসংখ্যার, এখানে আছে শ্রেণীর উচ্চ সীমা। ক্রমজোড়িত গণসংখ্যার ক্ষেত্রে কি হয়, এখান থেকে কিন্তু আমরা অনেক কিছু নির্ণয় করতে পারি। যেমন ধরো এই যে ধরো এইটুকু হচ্ছে মোট গণসংখ্যা, এখানে মোট গণসংখ্যা ধরে n, যদি আমি ভাগ করি এটাকে, মানে এখান থেকে যদি আমি n/2 বের করি, n/2 বের করে যদি আমি ওই ডান দিক বরাবর নিয়ে যাই, মানে এই বরাবর নিয়ে যাই, তারপর এখানে আসার পর এটাকে এবার এক্স অক্ষ বরাবর নিয়ে যাই,
এখানে যে বিন্দুতে ছেদ করলো সেটা হচ্ছে মধ্যক, মিডিয়ান। যদি আমি 4 ভাগে ভাগ করি, ধরো 4 ভাগে ভাগ করি, এটা হচ্ছে n/4, এটা হচ্ছে 2n/4, মানে এটা n/2, আর এটা হচ্ছে ধরো 3n/4। 4 ভাগে ভাগ করে 3টা মান দিলাম। তাহলে এখানে যদি আমি মিলিয়ে দিই আর এখানে মিলে, তাহলে এটা কি হবে বলতো? এটা হবে প্রথম চতুর্থক Q1, এটা দ্বিতীয় চতুর্থক, এটাই তো মধ্যমানের সমান। আর এদের 3 নাম্বার 3 চতুর্থাংশ যে অংশটা, সেটা যদি আমি এই পাশে মিলিয়ে এদিক করি, তাহলে এটা হয়ে যায় Q3, এটা কিন্তু Q2। এভাবে এবার যদি আমি 10 ভাগে ভাগ করতাম তাহলে আমি 9টা দশমিক পেতাম, যদি আমি 100 ভাগে ভাগ করতাম তাহলে 99টা শতমক পেতাম। বুঝতে পারছো? তাহলে আয়তলেখ থেকে আমরা কি পাই? আয়তলেখ থেকে আমরা পাই প্রচুরক আর অজীব রেখা। অজীব রেখা, অজীব রেখা থেকে আমরা কি পাই? আমরা মধ্যক পেতে পারি যদি 2 ভাগে ভাগ করি। 2 ভাগে ভাগ করলে একটা মধ্যক হয়। যদি আমরা 4 ভাগে ভাগ করি তাহলে আমরা একটা মধ্যক লিখে দিলাম। 4 ভাগে ভাগ করলে আমরা যদি 2 ভাগে ভাগ করি তাহলে একটা মধ্যক, যদি আমরা 4 ভাগে ভাগ করি তাহলে 3টা এই কোয়ার্টাইল, মানে চতুর্থক Q1, Q2 আর Q3। যদি আমরা 10 ভাগে ভাগ করি তাহলে আমরা 9টা ডিকাইল বা ডিসাইল যাই বলো, D1, D2, D3 এভাবে করে D9 পর্যন্ত যদি 10 ভাগে ভাগ করি, যদি আমরা 100 ভাগে ভাগ করি তাহলে আমরা 99টা পার্সেন্টাইল পাই, PI। বুঝতে পারছো? তো এভাবে আমরা অজীব রেখা থেকে মধ্যক, চতুর্থক, দশমক, শতমক পেতে পারি, আর আয়তলেখ থেকে আমরা প্রচুরক পেতে পারি। তো এটা কিন্তু MCQ তে খুব ভালো মতোই আসে। তো আশা করি বোঝা গিয়েছে। চলো আমরা সামনে আগাই। এবার আমরা অন্যান্য অধ্যায়ের কিছু জিনিস এই অধ্যায়ের সাথে সম্পর্কিত, সেটা আমরা দেখে নিতে পারি। একটা আছে দ্বিতীয় পর্যায়ের গড়। দ্বিতীয় পর্যায়ের গড়, আমরা চতুর্থ অধ্যায়ে যখন বিস্তার পরিমাপ পড়ছিলাম তখন আমরা একটা জিনিস দেখছিলাম না, বিস্তার পরিমাপ মানে কি? তথ্যের প্রত্যেকটা মান থেকে আমি গড় বিয়োগ করব। এটা করে কি হয়েছে, গড় থেকে আমি ব্যবধানটা পেয়ে গেছি। এই ব্যবধানের যদি আবার গড় করি, এই যে এই ব্যবধানের যদি আবার গড় করি, সেটা অবশ্যই মডুলাস নিয়েছিলাম, কারণ আমরা দেখেছি যে এই তথ্যের প্রত্যেকটা মান থেকে গড় বিয়োগ করলে নেগেটিভ পজিটিভ সবই আসতে হবে, সেখানে আমরা মডুলাস নিই। সেটাকে যদি আমি n দিয়ে ভাগ করি, মানে গড় করি, মানে কি তথ্য সারির মান থেকে গড় বিয়োগ করলাম, সেটারও আবার গড় করলাম। মানে দেখো, গড় করে নিয়ে আবারও গড়, এই গড়টা কিন্তু পার্থক্যের গড়। মানে এটা তো এক ধরনের বিস্তার পরিমাপ, সে কারণে আমরা দ্বিতীয় পর্যায়ের গড়কে বলি বিস্তার। মানে কি, একবার গড় বের করলাম, বের করে তথ্য সারির প্রত্যেকটা মান থেকে ওগুলো পার্থক্য করলাম, পার্থক্য করে সেটারও আবার গড় করলাম মডুলাস করে। তো সেই জিনিসটাকে আমরা বলছি দ্বিতীয় পর্যায়ের গড়। দ্বিতীয় পর্যায়ের গড় বলা হয় বিস্তার পরিমাপকে। আশা করি বোঝা গিয়েছে। যদি MCQ তে আসে তাহলে দেখিয়ে ফেলবা। আর আমরা বঙ্কিমতা সূচল অধ্যায়ে কয়দিন আগে পড়ে আসলাম, যদি পজিটিভ বঙ্কিম হয়, মানে ধনাত্মক বঙ্কিম যদি হয়, আমি পজিটিভ বলতে এটা বোঝাচ্ছি, ধনাত্মক বঙ্কিম যদি নিবেশন হয়, মানে একটা নিবেশন যদি ধনাত্মক বঙ্কিম হয়, তাহলে AM গ্রেটার দেন ME গ্রেটার দেন MO, মানে কি গাণিতিক গড় ওই গ্রেটার দেন মধ্যক গ্রেটার দেন প্রচুরক। যদি নেগেটিভ বঙ্কিম হয়, মানে ঋণাত্মক বঙ্কিম, তাহলে কি হয় AM লেস দেন ME লেস দেন MO। কি বুঝলে বলো? ওই গাণিতিক গড় মধ্যকের থেকে ছোট, আবার মধ্যক প্রচুরকের থেকে ছোট। আর যদি জিরো বঙ্কিম হয়, জিরো বঙ্কিম মানে কি, জিরো বঙ্কিম মানে নিবেশনটা সুষম, বা আমরা বলতে পারি প্রতিসম, তাই না? মানে সেখানে কোনো বঙ্কিমতা নেই। বঙ্কিমতা তো একটা ঝামেলা, আশা করি মনে আছে। তখন কি হয়, গাণিতিক গড়, মধ্যক আর প্রচুরক সমান হয়। এগুলো আশা করি বোঝা গিয়েছে। চলো আমরা সামনে আগাই। এবার আমরা একটা জিনিস দেখে নিতে পারি, যেটা হচ্ছে ওই গাণিতিক গড়ের উপর মূলমাপনীর প্রভাব। মূলমাপনী, ধরো একটা চলক আছে xi চলক, সেই xi চলকের গড় ধরে x বার। এখন ধরো yi চলক, একটা নতুন চলক নিলে, অথবা আমি যদি বলি ui, বা ধরো y নামে একটা নতুন চলক নিলে, সেই চলকে কি করলে, কেমনে বানালে সেই চলকটা, এই xi এর সাথে তুমি 3 গুণ করেছো, 3xi, তার সাথে 5 যোগ করেছো, তাহলে মূলমাপনের উপর এমনই প্রভাব যে গড়ের সাথেও 3 গুণ হয়ে 5 যোগ হয়ে যাবে। এখন কেমনে হয় বলতো, yi = 3xi + 5। এখান থেকে আমরা লিখতে পারি যে y বার = 3x বার + 5। মানে তোমাকে প্রশ্নে বলবে যে কোন একটা চলকের গাণিতিক গড় হচ্ছে ধরো 10, এখন বলবে ওই চলকের প্রত্যেকটা মানের সাথে 3 দিয়ে গুণ করলাম, তার সাথে 5 যোগ করলাম, তাহলে এবার নতুন যে চলক হলো সেটার গাণিতিক গড় কত? সেটা গাণিতিক গড় কিছুই না, ওই গড়ের সাথে তুমি 3 গুণ করে দিবা আর 5 যোগ করে দিবা, তাহলে হয়ে যাবে। এখন এটার প্রমাণ আশা করি মনে আছে। এটার প্রমাণ কেমনে আসে, এই যে প্রত্যেকটার উপর বার্সিনা কেমনে চলে আসে, মানে গড় কেমনে হয়। গড় আনার জন্য আমার অবশ্যই সামেশন লাগবে, মানে সামেশন আনলাম, সামেশন y, এবং সামেশন 3xi, 3 বাইরে যায়, 3 সামেশন xi, আর সামেশন 5, সামেশন 5 মানে কি 5 যোগ হতে থাকবে n বার, তাহলে 5n, এই যে গেল। এবার কি করব,
গড় মানে কি সামেশন চলক বাই পদ সংখ্যা মানে n দিয়ে ভাগ করে দেবো, তাহলে সামেশন yi বাই n ইকুয়ালস টু 3 সামেশন xi বাই n প্লাস 5n কে n দিয়ে ভাগ করলে 5ই থাকে, তাহলে এখানে থাকে y বার ইকুয়ালস টু 3x বার প্লাস 5। যদি কখনো রিটেন চলে আসে তাহলে তুমি লিখতে পারবে, আশা করা যায় এইভাবে করলে। তো রিটেনটাও দেখিয়ে দিলাম। আর এমসিকিউ তো এইভাবে যে তথ্য সারির প্রত্যেকটা মানের সাথে তুমি যে কাজ করবে তোমার গড়ের সাথে সেই কাজই হয়ে যাবে, মানে যোগ বিয়োগ গুণ ভাগের ক্ষেত্রে। আশা করি বুঝতে পারছো। এখন তোমার ধরো প্রশ্নে দিয়ে দিল যে তথ্য সারির প্রত্যেকটা মানের গড় হচ্ছে 7, এখন মানে তথ্য সারির মানগুলোর গড় 7, এখন তথ্য সারির প্রত্যেকটা মানের সাথে আমি ওই 3 যদি যোগ করে দিই তাহলে আমার গড় কত, তাহলে গড়ের সাথে 3 যোগ হয়ে যাবে। এবার তথ্য সারির প্রত্যেকটা মানের সাথে আমি 2 গুণ করেছি, তারপরে 3 যোগ করেছি, তাহলে গড়ের সাথে 2 গুণ করবো, তার সাথে 3 যোগ করবো, তাহলে 14 আর 3 17। বুঝতে পারছো, সহজ জিনিস। আমি এমসিকিউ গুলো করে দেখাচ্ছি না, কারণ প্রত্যেকটা এমসিকিউ ধীরে ধীরে করানোর তো টাইম নেই, সে কারণে আমি একটু দ্রুত মাথার মধ্যে গেঁথে নেওয়া এগুলো। তো চলো আমরা সামনে যাই। আচ্ছা, তো আমরা যেহেতু গাণিতিক গড়ের উপর মূল মাপনের প্রভাব দেখলাম, আমরা জ্যামিতিক গড়ের উপরও মাপনের প্রভাবটা দেখতে পারি। জ্যামিতিক গড়ের উপর মূলের প্রভাবটা একটু কমপ্লিকেটেড, কারণ দেখো জ্যামিতিক গড়ের মধ্যে আমরা কি জানি, জ্যামিতিক গড়ে জানি হচ্ছে আচ্ছা জ্যামিতিক গড়েও হয়ে যাবে না। দেখো জ্যামিতিক গড়ে মাপনীয় মূল দুইটারই আমরা দেখবো। কেমন দেখবো, দেখো জ্যামিতিক গড়ে নর্মালি কি হয় যে প্রোডাক্ট xi তার n তম মূল 1/n, এমন না? i সমান 1 থেকে n পর্যন্ত হয়। তো এটাই তো। এখন ধরো তুমি প্রথমে ধরো মাপনী প্রয়োগ করলাম, মূল জীবনে আসবে না, চিন্তা করো না, মূল আসবে না, মাপনী আসবে। মাপনী মানে কি, ধরো এটার সাথে কিছু একটা আমি গুণ করে দিলাম, গুণ করে আমি নতুন একটা চলক বানালাম যে yi ইকুয়ালস টু ধরো 5xi। হ্যাঁ, এটা বানালাম ধরো, তাহলে কি হবে বলো তো, এবার কিন্তু yi এর যেই ওই এটা যদি তোমার তো বলবে যে নতুন চলকের জ্যামিতিক গড় কত, তাহলে কি করো, নতুন চলকের জ্যামিতিক গড় এমন না, সামেশন মানে প্রোডাক্ট yi এমন তারপর 1/n, কারণ yi এটার আবার ই কি করা যায়, yi এর ক্ষেত্রে আমরা লিখতে পারি যে এটা হচ্ছে ওই 5xi এমন লিখতে পারি, তার পাওয়ার হচ্ছে 1/n। এখন তুমি একটা জিনিস খেয়াল করো, 5xi এটা তো প্রোডাক্টের মধ্যে আছে, মানে 5x1 গুণ 5x2 গুণ 5x3 এভাবে করে যাবে না, গুণ 5x4 এভাবে করে যেতে যেতে পুরোটুকুর পাওয়ার 1/n। এখন এখানে একটা সুন্দর ব্যাপার আছে যে এখানে 5 বারবার গুণ হয়ে কিন্তু 5 টু দি পাওয়ার n হয়, আর এখানে ওই xi x2 মানে x1 x2 x3 x4 এগুলো কিন্তু গুণ আকারে থেকে যায়, এই পুরোটুকুর পাওয়ার 1/n, আর 5 এর পাওয়ার n এটার পাওয়ার 1/n ই হয়। 1/n হওয়ার পরে 5টা কিন্তু আলাদা হয়ে যায়, মানে 5 গুণ নর্মাল যেই xi চলকের যেই জিএম ছিল তাই 5gm, মানে কি তুমি যদি মাপনী প্রয়োগ করো তাহলে জিএমও সে একইভাবেই এই জিনিস হলো, মানে জিএম অফ y ইকুয়ালস টু 5 ইন্টু জিএম অফ x এমন হয়ে গেল। বুঝতে পারছো? তো এটাও কিন্তু সুন্দর জিনিস, মূল পড়া লাগবে না, মূল জীবনে আসবে না। আর তরঙ্গ গড়ের উপর আমরা প্রভাব দেখে নিতে পারি, তরঙ্গ গড় বা এটা বাদ দাও, এটা পরে। আচ্ছা, তো এবার আমরা আরেকটা জিনিস দেখে নিতে পারি যেটা হচ্ছে সম্মিলিত গড়। সম্মিলিত গড়, সম্মিলিত গড় জিনিসটা কি, তুমি একটু ওই যে উদাহরণ আমি সারা জীবন দিই সেই উদাহরণটাই দিই। ধরো দুইটা টিম আছে, এ টিম আর বি টিম। ধরো এ টিমে ধরো 5 জন আছে, 5 জনের কাছে ধরো গড়ে 10 টাকা করে আছে। হ্যাঁ, আর বি টিমে ধরো 7 জন আছে, তাদের কাছে ধরো গড়ে 8 টাকা করে আছে। এখন বললাম যে এই দুইটা সেটের কাছে মোট গড়ে কত টাকা করে আছে, তাহলে মানে এই দুইটা সেটের সম্মিলিতভাবে গড় টাকা কত, মানে গড়ে সবার কাছে কত টাকা আছে গড়ে, মানে এই দুইটা সেট তো আলাদা আলাদা করে গড় হিসাব করে, এগুলো কিন্তু গড়। এই যে এই গড়গুলো এগুলো তো নিজ নিজ টিমের মধ্যে গড়। আমি যদি বলি এ আর বি একদম সম্মিলিতভাবে গড় কত, তখন এটা হবে সম্মিলিত গড়। কেমনে বের করবা, সবার কাছে গড়ে যেহেতু 10 টাকা করে আছে, তার মানে তাদের কাছে মোট আছে 50 টাকা। কেমনে বের করলাম হচ্ছে এই যে যদি এদের সদস্য সংখ্যা হয় n আর যদি এর গড় হয় x বার, তাহলে আমি n এর সাথে x বার গুণ করে দিলাম। একইভাবে এখানে n এর সাথে x বার গুণ করলাম, এবং যেহেতু ওই আলাদা আলাদা তাহলে n এ x বার a, আর এখানে দিলাম nb x বার b, অথবা 1 2 দিয়ে দিতে পারি, n1 x বার 1 n1 x বার 1, আর এটা হচ্ছে n2 x বার 2, মানে গড়ের উপরে কিন্তু 1 2 চলে এসেছে এবার। তো যাই হোক, ওই কয়জন আছে সেটার সাথে গড়ে কত টাকা আছে সেটা গুণ করে আমি মোট পাচ্ছি। এবার কি করব, এবার তাহলে এটা তো হচ্ছে এই এ টিমের মধ্যে মোট, আর এটা হচ্ছে বি টিমের মোট, তাহলে এ আর বি মিলিয়ে মোট কত, এ আর বি মিলিয়ে মোট হবে এন এ এক্স বার এ প্লাস এন বি, মানে n1 x বার 1 আর n2 x বার 2।
এই যে এটা যোগ করলে আমি এ আর বি তে মোট কত টাকা আছে পেয়ে গেলাম। এখানে 2756 টাকা আছে, 7 জনের গড়ে 8 টাকা করে, তাহলে মোট 56 টাকা। তাহলে মোট আছে কত? মোট আছে কিন্তু 106 টাকা, 106 টাকা। এখন আমি কেমনে গড় পাবো? এবার দুইজন মিলিয়ে গড় পাতে হবে। এই 106 টাকাকে মোট যতজন আছে সেটা দিয়ে ভাগ করতে হবে। তাহলে 7 আর 5 12 জন আছে, তাহলে 12 দিয়ে ভাগ করে দিলেই কিন্তু হয়ে গেল। তাহলে ভাগ করলাম কত দিয়ে? মোট সদস্য সংখ্যা দিয়ে। তাহলে এখানে সদস্য সংখ্যা n1 আর এখানে সদস্য সংখ্যা n2। এই দেখো সূত্র কিন্তু পেয়ে গেছো। তাহলে তোমার নিয়ম কি? নিয়ম হচ্ছে ni x বার i, মানে কি প্রত্যেকটা, মানে আমি আই তোমার দিয়ে বসেছি যে কোনো, মানে সবগুলো টিমের, মানে সবগুলো সেটের, যাই বলো, সবগুলো টিমের সদস্য সংখ্যা অথবা পদ সংখ্যার সাথে মান গুণ করে দিবা, তাহলে তুমি মোট পেয়ে যাবা। আর মোট পেয়ে যদি তুমি সামেশন করো তাহলে সব মিলিয়ে মোট পাবো। সব মিলিয়ে মোট পাওয়ার পর তুমি যদি মোট সদস্য সংখ্যা দিয়ে তুমি ভাগ করে দাও, মোট সদস্য সংখ্যা কি আইতম মানে যে কোনো সেটের যেই সদস্য সংখ্যা সেগুলো যদি তুমি সমষ্টি করে দাও তাহলে তুমি মোট পেয়ে যাবে। যেমন এই যে এই এ টিমের সদস্য সংখ্যা ছিল n1 আর এখানে ছিল n2, তুমি n1 n2 যোগ করেছো নিচে, আর উপরে কি করেছো n1 x বার 1 আর n2 x বার 2, মানে কি প্রত্যেকটা সদস্য সংখ্যার সাথে তুমি গড়টা গুণ করে দিয়েছো, তাহলে এখানে মোট পেয়েছো। আর এখানে n2 x বার 2 করে এখানে মোট পেয়েছো, দুইটা মোট যোগ করে দিয়েছো। তাহলে কি সামেশন পদ সংখ্যা ইনটু গড় ডিভাইডেড বাই সামেশন অফ পদ সংখ্যা। এটা যদি মনে রাখতে পারো বা বেসিক দিয়েও বুঝতে পারো সমস্যা নেই। তোমার যে এমসিকিউতে উদাহরণ দেবে না সেখানে একটু সহজেই থাকবে না। তুমি আমি যেভাবে বের করলাম 5 10 50 করলাম, 27 56 করলাম, 50 আর 56 যোগ করে 106 করলাম, ভাগ করলাম 12 দিয়ে, এইভাবেও তুমি পেয়ে যেতে পারো ভাগ্য ভালো থাকলে। তো এই সূত্রটা মুখস্থ করে বেশি ভালো। তো সম্মিলিত গড় থেকে প্রশ্ন আসতেই পারে। তো সম্মিলিত গড়কে প্রকাশ করা হয় x বার c দিয়ে। c হচ্ছে কম্বাইন্ড, ওই x বার মানে গড় বোঝাই, আর c মানে কম্বাইন্ড। আশা করি বোঝা গিয়েছে। চলো সামনে আগাই। আরেকটা জিনিস, যেটা কোনো ক্যান্ডি প্রবণতার বিষয় না, যেটা কোনো কিছুরই বিষয় না, তারপরেও আমাদের একটু ভুল হয়ে যায়। তোমার খুব সম্ভবত ভুল হয় না, যেটা হচ্ছে পদ সংখ্যা বের করা। কোনো একটা সমান্তর ধারার পদ সংখ্যা বের করা। আমরা কেমনে বের করি? শেষ পদকে ইংলিশে বলা হয় টার্ম। তাহলে আমি পদ না লিখে আমি টার্ম লিখতে পারি। তাহলে এটাকে টি দিয়ে প্রকাশ করতে পারি, মানে কোনো একটা পদকে টি দিয়ে প্রকাশ করতে পারি। t1 মানে প্রথম পদ, t2 মানে দ্বিতীয় পদ, এমন। tn তম পদ মাইনাস প্রথম পদ। আমি যদি এক্স আই দিয়ে প্রকাশ করি তাহলে এটা হবে এক্স এন, তাই না? এন তম পদ মাইনাস প্রথম পদ, মানে শেষ পদ মাইনাস প্রথম পদ, ডিভাইডেড বাই ওই যে সাধারণ অন্তর থেকে ডি, সেটা দিয়ে ভাগ করবা, তার সাথে এক যোগ করবা। এটা আসলে ওই সমান্তর ধারা যে সূত্র আছে সেখান থেকে আসে, ওই মনে রাখো। ধরো কোন একটা সামেশন আছে, তোমার একটা সামেশন আছে আই সমান 37 থেকে 370 পর্যন্ত। তাহলে কয়টা পদ আছে কেমনে বের করবা? 370 থেকে 37 বাদ দিয়ে 1 দিয়ে ভাগ করবে, যেহেতু আয়ের মান 1 করে বাড়ে, তুমি জানো এটা, আর যোগ করবে 1 দিয়ে। তো নর্মালি এভাবে হয়। আর যদি এটা এমন কোনো ধারা পেতে হয়, ধরো 37 যোগ 40 যোগ 43 এভাবে করে করে ধরো বাড়ছে, তাহলে তখন শেষ পদ মাইনাস আদি পদ ডিভাইডেড বাই 3 হতো, তার সাথে যোগ 1 হতো। তো এটা আসলে জানো। আমি সামনে আগাই। এবার আমরা কি দেখব? এবার আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখবো, যেটা হচ্ছে প্রচুরকের সূত্র। এমনি নর্মাল সূত্র না, মানে যে সূত্র দিয়ে রিটার্ন করতে হয় সেটা না। ধরো তুমি কোনোভাবে, আচ্ছা এটা বোঝা লাগবে না, প্রচুরকের সূত্রটা মুখস্থ করে নাও, যেটা হচ্ছে প্রচুরক ইকুয়ালস টু হবে হচ্ছে, আমি দেখিয়ে বলছি, প্রচুরক ইকুয়ালস টু হবে 3 গুণ মধ্যমা, মানে 3 গুণ মিডিয়ান মাইনাস 2 গুণ গাণিতিক গড়, তাহলে মাইনাস 2 গুণ গাণিতিক গড়। এটা হচ্ছে সূত্র। এই সূত্রটা মাথায় রাখো, তাহলে হয়ে যাবে। ধরো কিছু দেয়া নেই, তোমার কাছে বলেছে হচ্ছে গাণিতিক গড় এত, মধ্যমা এত, তাহলে প্রচুরক কত, তাহলে বের করে ফেলতে পারবা। এটা কিন্তু এমসিকিউতে আসে, বুঝতে পারছো? এখন আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখবো, যেটা হচ্ছে চরম মানের প্রভাব। চরম মানের প্রভাবটা বোঝার আছে একটু। চরম মানের প্রভাব জিনিসটা কি? এটা আসলে এমসিকিউতে জ্ঞানমূলক আকারে আসে, যে কোন জিনিস চরম মানের উপর চরম মানের দ্বারা প্রভাবিত হয় আর কোন জিনিস হয় না। চরম মান মানে ধরো তোমার কাছে একটা তথ্য সেট আছে, যে 1 2 3 4 3 2 1 এমন ধরে একটা তথ্য সারি আছে। এটা গড় বের করতে কত হয়? 1 2 3 4 1। আচ্ছা, এটার গড় খুব সম্ভবত 3 আর 3 6, এখানেও 6 12 আর 4 16, 1 2 3 4 5, 1 2 3 4 5 6 7, 16/7 মানে কত হয় বলো তো? 2.2857
এমন হওয়ার কথা খুব সম্ভবত 2.2 হ্যাঁ 2857 এইভাবে হবে। এটা হচ্ছে আমার গড়। এখন ধরে এখানে আমি এক প্রান্তে বা যে কোনো এক প্রান্তে বা যে কোনো এক কোনায় ধরো মান বাড়িয়ে করে দিলাম 1000। এবার গড় করো তো, এবার গড় করলে কত হবে? 1000 হতো, আমি ধরো আরো বাড়িয়ে দিলাম 1 লক্ষ করে দিলাম। এবার তুমি যদি গড় করো তাহলে কিন্তু মোটামুটি 1 লক্ষের কাছাকাছি পাবা। তুমি যদি গড় করো তাহলে 1 লক্ষের কাছাকাছি পাবা। তার মানে কি চরম মান বা তুমি এটাকে বলতে পারো প্রান্তীয় মান। প্রান্তীয় মান মানে কোন এক জায়গায় মান যদি তুমি অনেক বাড়িয়ে ফেলো অথবা অনেক কমিয়ে ফেলো তাহলে গড়ের মানে কোনো প্রভাব পড়ছে কিনা, মানে কোনো একটা কেন্দ্রীয় মানে প্রভাব পড়ছে কিনা। এখন একটা কেন্দ্রীয় মান তো গড়, তাই না? গড়, গাণিতিক গড়, এটা একটা কেন্দ্রীয় মান, এটা অবশ্যই একটা কেন্দ্রীয় মান, তাই না? এখন যেহেতু এটা একটা কেন্দ্রীয় মান সেজন্য এখন গাণিতিক গড়, জ্যামিতিক গড়, তরঙ্গ গড় সবই তো কেন্দ্রীয় মানই। তো এখন এই কেন্দ্রীয় মান প্রত্যেকটা মানের উপরই নির্ভর করে না তত্ত্বশেষে যত মান আছে সবগুলোর। তাহলে কোনো একটা মান যদি তুমি খুব বাড়িয়ে দাও তাহলে তোমার তো এই মানগুলো চেঞ্জ হয়ে যায়। তার মানে তাদের আসলে প্রান্তীয় মান বা চরম মানের প্রভাব আছে। কেমনে বুঝলে? তুমি তত্ত্বশেষে কোনো একটা মান যদি খুব বাড়িয়ে দাও অথবা খুব কমিয়ে দাও, মানে তুমি যদি মান চেঞ্জ করো তত্ত্বশেষে কোনো একটা মানের, তাহলে তোমার ওই কেন্দ্রীয় মানগুলোর মান মানে কোনো চেঞ্জ আসছে কিনা। এই দেখো তোমার শুরুতে ছিল 1 2 3 4 3 2 1, এখানে তুমি একটা গড় পেয়েছো, গাণিতিক গড়। এবং তুমি যদি কোনো একটা মান খুব বাড়িয়ে দাও বা খুব কমিয়ে দাও বা যে কোনোভাবে চেঞ্জ করো তাহলে তোমার কি এই গড়ের মান চেঞ্জ হবে না? অবশ্যই হবে। এটার মান তো চেঞ্জ হয়ে গেছে, তাই না? এই যে এখান থেকে চেঞ্জ হয়ে গিয়েছে, চেঞ্জ হয়ে যাবে না? যেহেতু চেঞ্জ হবে তার মানে কি যে প্রান্তীয় মান বা চরম মান দ্বারা গড় প্রভাবিত, গাণিতিক গড়। এখন তুমি যদি জ্যামিতিক গড় বের করো, তরঙ্গ গড় বের করো, সবকিছুতেই এই কাজই হবে। কারণ কি এই সবকিছুই তো প্রত্যেকটা মানের উপরই তো নির্ভর করে। কোনো মান যদি তুমি চেঞ্জ করে দাও তাহলে এই মানগুলো চেঞ্জ হয়ে যাবে। এখন তাহলে প্রভাব নেই কাদের উপর? তুমি ধরো মধ্যমা বের করলে, মধ্যক, অথবা তুমি ধরো প্রচুরক বের করলে, অথবা তুমি ধরো চতুর্থক গুলো বের করলে Q1 Q2 Q3, অথবা তুমি বের করছো যে ওই দশমক গুলো মানে D1 থেকে D9 পর্যন্ত, অথবা শতমক গুলো P1 থেকে P99 পর্যন্ত। এই যে জিনিসগুলো বের করলে, প্রচুরকটা একটু পরে বলছি। এই যে জিনিসগুলো মধ্যক, তারপরে এগুলো ছিল চতুর্থক, এগুলো ছিল দশমক, এগুলো ছিল শতমক। এই মানগুলো কি তত্ত্বশের প্রত্যেকটা মানের উপর নির্ভর করে? তুমি একটু বলো তো। এই মানগুলো একটা অবস্থান ভিত্তিক না? মধ্যক কি করে? মধ্যক পুরো তত্ত্ব সারির একদম মাঝে যে আছে সেই মানটা আছে মধ্যক। এবং তার চারপাশে কোনো একটা মান তুমি খুব বাড়িয়ে দিলে কি খুব কমিয়ে দিলে, মানে এক প্রান্তের মান, মানে প্রান্তীয় মান। এই যে প্রান্তীয় মান বা চরম মান, মানে চারপাশের মানের তুমি কি পরিবর্তন করলে সেটা কি কিছু যায় আসে? ধরো এখানে আছে 1 2 3, এখানে ধরো আছে, এখানে ধরো ছিল 4, এখানে 5 6 7, এখানে 1 থেকে কমিয়ে তুমি ধরো এটা 0 করে দিলে কোনো সমস্যা? মধ্যক তো সে একই আছে, মাঝে যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে মধ্যক। তাহলে এই মধ্যক কিন্তু অবস্থান ভিত্তিক। এগুলো আমি একটু লিখে দিই, এগুলো হচ্ছে অবস্থান নির্ভর। অবস্থান নির্ভর, এগুলো এই জিনিসগুলো আমি পড়াইছি, সব ভুলে গিয়েছো। এটা হচ্ছে অবস্থান নির্ভর। অবস্থান নির্ভর মানে কি এগুলো আসলে চারপাশের মানের উপর কোনো নির্ভরশীলতা নেই, এটা নির্ভরশীলতা হচ্ছে অবস্থানের উপর। চতুর্থকের ক্ষেত্রে তুমি 4 ভাগে ভাগ করার যে বিন্দুগুলো, সেই বিন্দুগুলোতে যে মানগুলো থাকে, এই যে এইটা, এই যে এইটা, আর এই যে এইটা, এই তিনটা জায়গায় চতুর্থক থাকবে। এখন এগুলোর মাঝে তুমি কোনো একটা মান চেঞ্জ করে একদম 1 কোটি কোটি বানিয়ে ফেলে কোনো সমস্যা? কোনো তো সমস্যা নেই। দশমকের ক্ষেত্রে 10 ভাগে ভাগ করে যে বিন্দুগুলো, সেই বিন্দুগুলোর মানগুলো নেবে শুধু, চারপাশের মানে কোনো নির্ভরশীলতা নেই। মানে এগুলো আসলে চরম মান দ্বারা প্রভাবিত না, বুঝতে পারছো? আবার তুমি যদি প্রচুরকে আসো, ধরো এখানে একটা প্রচুরক আছে, ধরো 5 2 3 5 7 5, ধরো এখানে ধরো কত দেবো, এখানে ধরো 8 দিলাম। এখানে প্রচুরক কত বলো তো? মোট 5 না? 5 কিন্তু 3 বার আছে, একবার, দুইবার, 3 বার, এই যে 3 বার আছে। এখন ধরো তুমি এখানে 8 না দিয়ে 8 কোটি দিয়ে দিলে, 3 4 5 6 7 8 কোটি দিয়ে দিলে, প্রচুরক আর কি চেঞ্জ হয়েছে? প্রচুরক তো সেই 5 5 5 3 বার 5 আছে, মানে সেই প্রচুরকের মান কিন্তু 5ই থাকলো। তার মানে কি এই প্রচুরকের মানও কিন্তু চরম মান বা প্রান্তীয় মান দ্বারা প্রভাবিত না। তাহলে প্রভাবিত কারা? তুমি খুঁজবা যে যেই সব মান নির্ণয়ে তত্ত্বশের প্রত্যেকটা মান ব্যবহার করা হচ্ছে। যেমন ধরো গড় বের করার সময় তুমি প্রত্যেকটা মানই যোগ করছিলে না? যে কোনো গড়, গাণিতিক গড় বের করার জন্য সব যোগ করছিলে, জ্যামিতিক গড়ের জন্য সব গুণ করছিলে, তরঙ্গ গড়ের জন্য সব কটার মান উল্টো করে করে তো সে যোগই করছিলে, গড়ই করছিলে। সবগুলো মান কিন্তু কাজে লাগছে এই গাণিতিক গড়, জ্যামিতিক গড়, তরঙ্গ গড় বের করার সময়। সে কারণে যদি কোনো একটা মান চেঞ্জ হয়ে যায় এগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে এগুলো আসলে চরম মান বা প্রান্তীয় মান দ্বারা এগুলো আসলে প্রভাবিত। কিন্তু যখন তুমি মধ্যমা বের করছো তখন কি তোমার সব মান লাগছে?
এই যে মধ্যমা যখন তুমি বের করছো, যখন তুমি চতুর্থক, দশমক, শতমক বের করছো, নির্দিষ্ট অঞ্চলের একটা সংখ্যা লাগছে শুধু, চারপাশের কোনো সংখ্যার উপর নির্ভরশীল না, কিন্তু চারপাশে কোনো সংখ্যা যদি তুমি বাড়াও কমাও কোনো সমস্যা নেই, মান সেম থাকবে। তার মানে এগুলো অবস্থান নির্ভর যেহেতু, তাই এগুলো চরম মান দ্বারা প্রভাবিত না। আর এই যে প্রচুরক, এগুলো তো সব মানের উপর নির্ভরশীল না, যেই মানটা সবচেয়ে বেশি আছে সেই মানটাই প্রচুরক। অন্য মান তুমি 8 কোটি করে ফেললে কি 8 বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন করে ফেললে কোনো সমস্যা নেই, মান সেম আছে। মানে এটা আসলে চরম মান বা প্রান্তীয় মান দ্বারা প্রভাবিত না। আশা করি বোঝা গিয়েছে। তাহলে তুমি এমসিকিউতে লিখতে পারবা নিচের কোনটি চরম মান দ্বারা প্রভাবিত বা প্রভাবিত না, এগুলো ভালো মতোই পারবা, আশা করা যায়। এবার আমরা চরম মানের মধ্যে আরো একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস দেখবো, যেটা হচ্ছে খোলা শ্রেণীসীমা। খোলা শ্রেণীসীমা দ্বিতীয় অধ্যায়ের জিনিস, কিন্তু খোলা শ্রেণীসীমা সম্পর্কিত কিছু জিনিস এখানে দেওয়া আছে। যদি কোনো সারণী ধরো, এই যে সারণী, এই সারণীতে আমরা তো অনেক শ্রেণী ব্যাপ্তি বসাই, তাই না? ধরো 10 থেকে 20, 20 থেকে 30 এমন। এখন ধরো আমি এখানে দিলাম 1 থেকে 10, তারপর ধরো 11 থেকে 20, 21 থেকে 30, 31 থেকে 40, তারপর দিলাম যে 40 প্লাস, 40 প্লাস, অথবা এমনই ধরো 40 প্লাস, অথবা এভাবে দিলাম 40 থেকে বেশি যে কোনো সংখ্যা। তাহলে কোন অংশ খোলা হয়ে গেল বলতো? এখানে কিন্তু খোলা হয়ে গেল। 40 থেকে বড় কত দূর পর্যন্ত আমি কিন্তু জানি না, এটা কিন্তু খোলা হয়ে গেল। এবার আমি যদি এখান থেকে গড় বের করতে চাই, গড় ধরো এম বের করতে চাই, এটাকে এক্স বারও বলো, যে সমস্যা নেই, গড় বের করতে চাই, পারবো বলো তো? কেমনে পারবো বলো? কারণ আমি তো জানি না যে 40 থেকে কত পর্যন্ত, সেখানে গণসংখ্যা কত তাই তো জানি না। ধরো হতে পারে সেটা 40 থেকে 100, তাহলে 40 থেকে 100 এর মধ্যে যতগুলো আসে ততটা হচ্ছে গণসংখ্যার মধ্যে আমি বসাবো, কিন্তু আমি তো জানি না যে আসলে কত পর্যন্ত। তাহলে কি আমি তো গণসংখ্যা, তো আমার গড় বের করার জন্য লাগবে, মানে গড় তো প্রত্যেকটা মানের উপরই তো যেহেতু নির্ভরশীল, তাই গড় তো লাগবে গণসংখ্যা। মানে আমার শ্রেণী ব্যাপ্তি তো অবশ্যই জানা লাগবেই। তো শ্রেণী ব্যাপ্তি যদি নাই জানি তাহলে গণসংখ্যা এখানে কেমনে বসাবো? গণসংখ্যা যদি বসাইতেই না পারি তাহলে তো আমি গড়ও বের করতে পারবো না। মানে গড় কিন্তু বের করা গেল না খোলা শ্রেণী সীমায়। আমি যদি প্রচুরক বের করতে যাই, প্রচুরক, প্রচুরক বের করতে গেলে কি হবে? প্রচুরক বের করতে গেলেও কিন্তু দেখবো সূত্রের মধ্যে ওই লাগছে। প্রচুরক বের করতে গেলে কি লাগে বলতো? কোনটা প্রচুরক শ্রেণী সেটা তো জানা লাগে, তাই না? এখন এখানে ধরো গণসংখ্যা 5, এখানে ধরো 7, এখানে ধরো 18, এখানে ধরো 19। কারণ এখানে যে গণসংখ্যা কত তুমি তো জানোই না, তুমি তো জানোই না যে 40 থেকে শুরু হয়ে কোথায় গিয়ে শেষ, তুমি তো জানোই না। তার মানে এখানে যে গণসংখ্যা কত হবে তুমি তো কিছুই জানো না। তাহলে কি প্রচুরক শ্রেণী কোনটা সেটা কি তুমি নির্ণয় করতে পারছো? অবশ্যই পারছো না। তাহলে প্রচুরকও কিন্তু নির্ণয় করা গেল না। কিন্তু মধ্যক, মধ্যক তো তুমি নির্ণয় করে ফেলেছো, এটা হচ্ছে মধ্যক শ্রেণী। মধ্যক শ্রেণী নির্ণয় করে ফেলোনি? এই যে মাঝেরটাই তো মধ্যক শ্রেণী, তাই না? মাঝের মানে মোটামুটি মধ্যক তো অবস্থা নির্ভর। এখন জানি যে সবকটা গণসংখ্যা যোগ করে তারপর হিসাব করতে হয়, কিন্তু তুমি যদি গণসংখ্যা নাই জানো তাহলে তাও মধ্যক কিন্তু তুমি একটু সিস্টেম করে বের করতে পারো, কারণ মধ্যক মানে বোঝায় মাঝামাঝি জিনিস। তাহলে মোটামুটি তো মাঝামাঝি থাকে, তাহলে তুমি মাঝামাঝিটাকে তুমি মধ্যক শ্রেণী ধরে সেখান থেকে কিন্তু তুমি মধ্যক বের করতে পারছো। মানে মধ্যক যেহেতু অবস্থান নির্ভর, তাই একটা সিস্টেম করে তুমি মধ্যক বের করতে পারো। কিন্তু তুমি এই যে প্রচুরক, এই যে গাণিতিক গড় অথবা যে কোনো কিছু, ধরো জ্যামিতিক গড় বা তরঙ্গ গড়, এগুলোতেও তো প্রত্যেকটা মানই তো লাগে, সেগুলো তুমি বের করতে পারবে না। আর মধ্যক, তারপর চতুর্থক, চতুর্থক যেমন এই যে কিউ আই, দশমক ডিকাইল, আর শতমক পার্সেন্টাইল, এগুলো বের করতে পারবে। এগুলো হচ্ছে অবস্থান নির্ভর জিনিস, বুঝতে পারছো? তো এটা হচ্ছে খোলা শ্রেণীসীমার উপর এগুলোর প্রভাব। খোলা শ্রেণীসীমা হলে আমি কিন্তু তখন আর গড় বের করতে পারি না, প্রচুরক বের করতে পারি না, মধ্যক পারি ঠিক আছে, কিন্তু আর এগুলো পারি, চতুর্থক, দশমক, শতমক এগুলো পারি। তো এটা মনে রাখো তাহলেই হবে। এখন একটা জিনিস মনে রাখো, যখন খোলা শ্রেণীসীমা হয় তখনই কিন্তু আমরা ওই সূত্রটা ব্যবহার করি, এই যে এমও মানে প্রচুরক ইকুয়ালস টু 3 গুণ মধ্যমা মাইনাস 2 গুণ গাণিতিক গড়। তখন আমরা এই সূত্রটা ব্যবহার করি। কেন ব্যবহার করি? যদি কোনোভাবে আমি প্রচুরকটা যদি পেয়ে যাই, ধরো আমি পেয়ে গেলাম, মধ্যক তো আমি পাবোই, এটা তো শিওর, মধ্যক তো পাবোই। যদি কোনোভাবে আমাকে প্রশ্নে ধরো বলে দিয়েছে প্রচুরক কত, মানে আমার ধরো খোলা শ্রেণীসীমা ঠিক আছে, কিন্তু প্রশ্নে বলে দিয়েছে প্রচুরক কত, তাহলে আমি মধ্যক জানি, আমি প্রচুরক জানি, এখান থেকে কিন্তু আমি গড় পেয়ে যাচ্ছি। মানে আমি কিন্তু হিসাব না করে এই সূত্র দিয়ে গড় পাচ্ছি। তো এই সূত্রের তাৎপর্য এটাই যে খোলা শ্রেণীসীমা হলে তখন আমাদের এই সূত্রটা খুব কাজে লাগে। যদি একটু ফিরে যাই এখানে, এই যে এই সূত্রটা, এটা নর্মালি তোমাকে এই তিনটার মধ্যে যে কোনো দুইটা দিয়ে দিলে তুমি আরেকটা পেয়ে যাবা। নর্মালি কি হয়, খোলা শ্রেণীসীমা যদি হয় তাহলে মধ্যকটা আমরা জানি, আর যদি কোনোভাবে এই দুইটার মধ্যে যে কোনো একটা বলে দেয় প্রশ্নে, তাহলে আরেকটা আমরা পেয়ে যাবো। বুঝতে পারছো? এটা হলো খোলা শ্রেণীসীমার ক্ষেত্রে। এখন আরেকটা এমসিকিউ আসতে পারে যে খোলা শ্রেণীসীমায় গড় বের করার জন্য কি লাগে। আবার শোনো, খোলা শ্রেণীসীমায় গড় বের করার জন্য কি লাগে? তুমি খোলা শ্রেণীসীমা যদি হয়, খোলা শ্রেণীসীমা, তাহলে তুমি এই যে এই জিনিসটা জানো, এটা শিওর। এখন তুমি বের করতেছো গড়, এই যে এটা বের করতেছো, এখন এটা বের করতে হলে তোমার লাগবে কি? এই যে প্রচুরক লাগবে না?
তুমি মধ্যক অলরেডি জানো, মিডিয়ান অলরেডি জানো, তার মানে এটা তোমার লাগবে না। তুমি বের করতে চাচ্ছ গড়, এখন গড় বের করতে হলে তোমার কোনটার মান জানা থাকা লাগবে, এই যে প্রচুরক। তাহলে খোলা শ্রেণীসীমায় গড় বের করতে হলে কোনটা লাগে, প্রচুরক লাগে। এমসিকিউতে আসলে দিয়ে দিবা। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, তো এতক্ষণ আমি যা যা পড়ালাম, আসলে আমি গাইডে যে 200টা এমসিকিউ দেখেছি বোর্ডের বিভিন্ন কলেজের, সবকিছু এই টাইপগুলোর মধ্যেই। মানে আমি যা যা পড়ালাম সেগুলো একটু এক্সট্রা পড়াইছি, মানে এমন অবস্থা, মানে যত এমসিকিউ টাইপ ছিল সবগুলো এগুলোর মধ্যে থেকে আসবে, মানে যদি ওই কোনো ব্যতিক্রম না করে। আগের বারও প্রশ্ন সহজ ছিল, মানে এমসিকিউ প্রশ্নটা, সে কারণে এবার আশা করা যায় সহজই হবে। আর যদি সহজ করে তাহলে এই টাইপগুলোর মধ্যে থেকে আসবে। মানে এই অধ্যায় তো অনেক বড় অধ্যায়, এই অধ্যায়ের সূত্র অনেক বেশি, কিন্তু দেখো খুব অল্প টপিক পড়ে কিন্তু আমরা এমসিকিউটা পার হয়ে যেতে পারবো। মানে যদি সিকিউ আমরা স্কিপও করি তারপরে এমসিকিউটা নিয়ে আমাদের আশা করা যায় আর কোনো সমস্যা হবে না। মানে যা যা আমি দেখালাম সেগুলো একটু ভালোভাবে মাথায় রাখতে হবে, আর কিছু না। এগুলো এমসিকিউ এখন প্র্যাকটিস করার টাইম নেই, তুমি খালি একটু জিনিসগুলো আমি যা যা দেখালাম, কেমনে কি প্রশ্ন আসবে দেখালাম, এগুলো একটু মাথায় গেঁথে নিলেই হয়ে গেল। তো আশা করি বুঝতে পারছো। আল্লাহ হাফেজ।